সোহরাওয়ার্দী উদ্যানে এসে পেয়ে গেছি যাযাবর ব্যান্ডের ভোকাল ক্যাপ্টেন সাহেবকে, এবং ক্যাপ্টেন সাহেবের সঙ্গ দিচ্ছিলেন তারই ব্যান্ডের ড্রামার খায়রুল ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। ভালো আছে। আচ্ছা ক্যাপ্টেন ভাই, আজকের আড্ডারও আপনি ক্যাপ্টেন। আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, প্রেমের বেদনা থেকে যাযাবরের উৎপত্তি নাকি অন্য কোনো কারণ ছিল যাযাবরটাকে ফর্ম করার পেছনে, হিস্ট্রিটা আমরা একটু জানতে চাই। বিশ্বাসের একটা ব্যাপার। গানটি আমাদের ব্যান্ডের জন্য একটি সার্টিফিকেট বলা চলে। আমরা সর্বপ্রথম এই গানটি দিয়ে আমাদের অ্যালবামের যাত্রা শুরু করি 2014 সালে। 2012 শেষের দিকে আমাদের ব্যান্ড গঠন করা যাযাবর। 2014 শেষ দিকটায় আমরা অ্যালবাম লঞ্চিং করি জি সিরিজ থেকে। প্রথম অ্যালবাম যে কোনো ব্যান্ডের জন্যই সন্তান তুল্য, সেটার সঙ্গে অনেক ইমোশন জড়িত থাকে, অনেক চড়াই উতরাই পেরিয়ে প্রথম অ্যালবামটা করতে হয়। যাযাবরের ক্ষেত্রে কি এমন কোনো ঘটনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা যখন ব্যান্ড গঠন করি তখন আসলে আমাদের স্টুডেন্ট আমরা সবাই। সেই সময় একটি ব্যান্ড ইনভেস্ট করে অ্যালবাম করবে সেই সামর্থ্যটা তখন আমাদেরও ছিল না। আমরা প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসের সময়টাও আমরা চিন্তাভাবনা করে প্র্যাকটিস করতাম যে আসলে প্র্যাকটিস প্যাডের ভাড়াটা কিভাবে আসবে, আর সে তো অ্যালবাম অনেক দূরের কথা। অ্যালবামের জন্য আমরা অনেক সিনিয়র মিউজিশিয়ানদের কাছে আমরা সহযোগিতা চেয়েছি যে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো একটু দেখাবেন, আমরা কিভাবে কাজ করব, কিভাবে কাজ করলে আমাদের পথ আরও মসৃণ হবে। আমরা অনেক চেষ্টা করেছি, সাহায্য করেছে বা করেনি এই ধরনের কিছু না, আমরা সহযোগিতা পেয়েছি। অনেক সিনিয়রদের দিক নির্দেশনায় আমরা কাজও করেছি। অ্যালবাম করব আমরা সিদ্ধান্ত গ্রহণ করি 2013 শেষ দিকটায়। তারপর আমরা যখন আমাদের গানগুলো আমরা রেডি করে ফেলি, তারপর আমরা আমাদের ব্যান্ডের যে গিটারিস্ট ওর সহযোগিতায় আমাদেরকে করেছে, আমরা ওয়ারফেজ ব্যান্ডের স্টুডিওটা ইউজ করতে পেরেছি আমাদের অ্যালবামের জন্য, এবং আমাদের প্রথম অ্যালবামের কাজ সেখানেই শুরু হয়। ঠিক আছে, আমরা আরও আলাপ করব, আরও আড্ডা দেব। তার আগে আপনাদের আরও একটি গান আমরা শুনে নেব। এমন একটি গান আমরা শুনতে চাই যেটার পেছনে কোনো হিস্ট্রি আছে, মানে যেই হিস্ট্রির উপর বেস করে, যে ইতিহাসের উপর বেস করে গানটি নির্মিত হয়েছে। তো আপনি সেরকম একটি গান এখন আমাদেরকে গিয়ে শোনাবেন অনুগ্রহ করে। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতেই তুমি, আমি তো আমার, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। খুব সুন্দর গেয়েছেন, মুগ্ধ হয়ে শুনলাম। এবং খায়রুল ভাই, আপনি কিন্তু বাজিয়েছেনও বেশ। হ্যাঁ, ভালোবাসা মানে বিশ্বাসের একটা ব্যাপার। আপনি কি মনে করেন ভালোবাসা মানে কি বিশ্বাসের ব্যাপার নাকি অন্য কিছু? অবশ্যই ভালোবাসা বিশ্বাস একটা ব্যাপার, বাট এটা গানটা একটা স্টোরি ছিল ছোট। এই গানটা হওয়ার কথা ছিল না। আমাদের পুরো অ্যালবাম রেডি হয়ে গেছে, তো আমাদের 4 ঘন্টা একটা স্লট বাকি ছিল। তো আমি শুয়ে রয়েছি, আর আমার যে গিটারিস্ট, বেস গিটারিস্ট, আমরা ফুল টিম মেম্বার শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে ও ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে গান গাচ্ছে। টিউনটা তো ভালো লাগলো, বেরিয়েছে ক্যাপ্টেনের কার গান। তো এটা তো মাত্র লেখা হয়েছে, সুর করা হয়েছে, এটা তো এখনও প্রপারলি করা হয় না। আমি আমাদের যেহেতু স্লট যেহেতু আছে 4 ঘন্টার একটা স্লট, এটার মধ্যে এই গানটা যত দ্রুত সম্ভব করা হোক। ওই 4 ঘন্টার মধ্যে তারপর আমরা গানটা রেডি করি। তাৎক্ষণিক অবস্থায় বেস গিটার, লিড গিটার ছিল, তো অবাক হয়ে গেছে কি ঘটনা, কি ও নিজেও খেয়াল করতে পারে না। এই যে ওয়াশরুমে গান গাচ্ছে, তার মধ্যে গানটা ক্যাপচার হয়ে গেছে আর কি, যে গানটা তো ভালো গান, সুরটা ভালো, ঠিক আছে। ওই 4 ঘন্টার মধ্যে আমরা রেডি করে দেন আমরা রেকর্ডিংয়ে গেছি। আপনার বন্ধু ভোকাল, হ্যাঁ, তো ভোকাল হলে যেটা হয় সবাই চেনে, নামটাম হয়ে যায়, আপনি পেছনে থাকছেন। হ্যাঁ, সো এটাই কি মন খারাপ অথবা জেলাসির হিসেবে ব্যাপার থাকে? ভোকালের প্রায়োরিটি ভোকাল দিচ্ছে,
যে ড্রামস বাজে তার মানে ভাল লাগে, সে নিজের জায়গাটা ঠিকই স্লটটা খুঁজে পাচ্ছে। মানে পার্টিকুলার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট তার নিজের শখে বাজাচ্ছে কিন্তু। আর ব্যান্ড মূলত একটা একটা ফ্যামিলি মেম্বার বলতে আর কি। ওইটা আসলে হিংসের ভিতরে হয় না আমাদের মধ্যে, কারণ আমরা আসলে ব্যান্ডের প্রত্যেকটা মেম্বার নিজস্ব জায়গায় নিজের জায়গায় সবাই প্রায়োরিটি দিয়ে। আর ভোকালটা সাধারণ ফ্রন্টে থাকে, তাই একটু বেশি মানুষ চিনে, এটাই আর কিছু না। আচ্ছা, আবারও আমরা কথায় আসবো। কোনো সমস্যা নেই, আমরা কথা বলবো। সকাল সকাল চা খেতে খেতে আমরা কথা বলি, চলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খাওয়া এখন যেতেই পারে, প্লিজ। বেশ আছি, ভালো আছি, মুখে জোর করে হাসি, কাশিতে রক্ত বমি, অকাল জরার বিশ্বাসের একটা ব্যাপার। ক্যাপ্টেন ভাই, আমার খুব কৌতূহলী একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার নাম ক্যাপ্টেন, এটা কি আসলে পরিবার থেকে দেয়া নাম নাকি অটোমেটিক কোনো একটা কারণে হয়ে গেছে? আসলে ক্যাপ্টেন এটা তো আসলে কারো নাম হয় না, এটা আসলে একটা কি বলবো, পদবি হয়। আগে আমি স্টুডেন্ট লাইফে খেলাধুলা করতাম, ক্রিকেট প্লেয়ার ছিলাম, মোটামুটি ভালোই খেলতাম সবাই বলে, তো অধিনায়ক ছিলাম, সেক্ষেত্রেই ক্যাপ্টেন নাম। এবং ডিভিশন খেলছি, বিভিন্ন জায়গায় লিগ খেলছি, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, বিভিন্ন জায়গায় খেলছি, তো সেখান থেকেই ক্যাপ্টেন নামটা হয়ে আসছে। আপনার কি প্রথম দিকে খারাপ লাগতো না যে আমার নামটা একটা আছে, কেন আমাকে ক্যাপ্টেন বলে ডাকছে? না, এখন বিষয়টা হলো কি, প্রথম মজাই লাগতো, পরে এখন রাগ হয়। তার কারণ হলো এখন ওই নামটি না বললে কেউ আর চেনে না। হ্যাঁ, এখন এমন একটা বিষয় হয়ে গেছে যে আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, সেখানে আমার ক্যাপ্টেন ইনক্লুড করতে হয়েছে। আচ্ছা, ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে বিশ্বাসের একটি ব্যাপার। গানের পেছনের ইতিহাসটা জানতে চেয়েছিলাম আপনার কাছে, আপনি এড়িয়ে গিয়েছিলেন, এবার আর ছাড়ছি না, এবার একটু বলবেন। বিশ্বাসের একটা ব্যাপার, সর্বপ্রথম আমি গানটি পাই আমাদের সরোয়ার্দী উদ্যান থেকেই। আমার খুব কাছের বড় ভাই শিশির সাধক, উনি দিক নির্দেশনা ওনার কাছ থেকে আমি সবসময় নিই। তো আমি ভাইকে রিকোয়েস্ট করি যে ভাই, গানটি আমি গাইতে চাই, আমার অ্যালবামে রাখতে চাই। পরে ভাই বলল যে ঠিক আছে, তুমি করতে পারো। তো আমরা মানে পুরো প্রফেশনাল ফরম্যাট অনুযায়ী সমস্ত কিছু আমাকে দিনে দিনেই করে দিলেন। তারপরে আমরা গানের রেকর্ডের গল্প তো শুনলেন, তারপরে আমরা রেকর্ড করি, গানটা বাজারে আসে। এবং গানটা মজার বিষয় হলো যে গানটা করবার পর যখন আমাদের অ্যালবাম রিলিজ হয়ে যাবার পর আমরা এই গানটি অসংখ্য ভোকাল আর্টিস্টের কণ্ঠে আমরা শুনেছি ইউটিউবে, কিন্তু আমরা ক্রেডিটটা কিন্তু দিচ্ছি না। এই গানের পেছনের গল্প, গানের পেছনের যে এতগুলো মানুষের শ্রম, এতগুলো মানুষের স্বপ্ন, গানের গীতিকার, সুরকার, গানের মেইন ভোকাল আর্টিস্ট, গানের সাথে যুক্ত মিউজিশিয়ানস, ব্যান্ড, আমরা কারো কথাই কিন্তু স্মরণ করছি না। আমরা কি করছি, গানটি ভালো লাগলো, আমরা রেকর্ড করে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে দিয়ে দিলাম। কষ্টের জায়গা হলো একটাই, যে আমরা যখন এই ব্যান্ড ফর্ম করি তখন কিন্তু আমাদের স্ট্রাগল লাইফ, অনেক খারাপ অবস্থা ছিল। আমরা কিভাবে প্র্যাকটিস করব সেই টাকাটা আমাদের ছিল না, কিভাবে অ্যালবাম করব সেই জোগানটা আমাদের ছিল না। কত কষ্ট করে আমরা একটা অ্যালবাম করলাম, কারণ আমরা যে এত কষ্ট করে গানগুলো করি, বা আমরা যাদের গান শুনে বড় হয়েছি, বা আমরা যাদের গান চর্চা করি, আমরা কিন্তু তাদের ক্রেডিটটা দেওয়ার চেষ্টা করি, সেটা লাইভে হোক, স্টেজে হোক, যে অমকের গান আমরা করছি, অমক গুণীজনের গান আমরা করছি। এই জিনিসটা আসলে স্মরণ করলে সংগ্রহ শব্দটা আর গানের পেছনে আসবে না, আমি মনে করি। তাহলে কি প্রজন্ম আমরা গানটাকে চিনতে পারবো, গানের সাথে সম্পৃক্ত গীতিকার, সুরকার, শিল্পীকে আমরা চিনব। আচ্ছা ক্যাপ্টেন ভাই, এখন আমার যেটা আপনার কাছে জিজ্ঞাসা বা আগ্রহ, সেটা হচ্ছে আপনাদের জনপ্রিয় কিছু গান যেগুলো হচ্ছে মানুষ গাইছে, সেগুলো একটু একটু করে আমাদেরকে শোনাবেন, এবং এটা নির্মাণের পেছনে যেই ভূমিকা বা যে প্রভাবক ছিল সেগুলোর বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আমাদের মৌলিক গানের সংখ্যা মাত্র 5টি, এবং আমাদের ফার্স্ট অ্যালবামের ট্র্যাক ছিল মাত্র 60টি। প্রতিটি গানের সাথে একটি অনেক বড় গল্প থাকে। আমাদের গানের কম্পোজিশনের অধিকাংশ কাজই করে আমাদের খায়রুল, আমাদের ড্রামার। আর আমাদের
এক এক গানের গীতিকার সুরকার তো এক এক রকম থাকে। আমরা স্ট্যাটাসও দিই নতুন গানের সময় যে আমাদের সাথে যুক্ত যারা আমাদেরকে ভালোবাসেন তারা যদি আমাদেরকে কিছু লিরিক্স সাপোর্ট করেন তাহলে আমরা আমাদের মতো করে সুর করে করি। তো এইভাবে আমরা দুটো গান করেছি। আর বিশ্বাসে একটা ব্যাপার, যে গল্পটা শুনলেন এইটাই আমাদের ব্যান্ডের একটা টার্নিং একটা সং ছিল, যেটা দিয়ে আমাদের যাত্রা শুরু। তারপরে আমরা জঞ্জাল গান করেছি, জঞ্জাল আমার লেখা সুর করা ছিল। তারপরে আগামীতে যে গানটি করছি জীবনযাত্রা গানের শিরোনাম, এই গানটি আমার খুব কাছের ছোট ভাই রিঙ্কুর লেখা সুর করা, এবং কিছু জায়গায় আমি সুরের ক্ষেত্রে আমি কিছু জায়গায় সহযোগিতা করেছি। আসবে সামনে। বাংলাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে মিউজিক পড়ানো হচ্ছে, সব প্রণোদিত হয়েও অনেকে পড়ছে। আসলে বাংলাদেশে মিউজিকের অবস্থা এখন কি? এটা কি ক্যারিয়ার বিল্ড করার জন্য ভালো জায়গা নাকি? আসলে আমাদের দেশটা মিউজিকের জন্য না, পেশা হিসেবে না, প্যাশন হিসেবে যদি আপনি মিউজিকটাকে চিন্তা করেন তাহলে ঠিক আছে। সমাজের মানুষ না আমাদেরকে অন্যভাবে দেখে। ঈদ, কোনো উৎসব, সেই সময় কিন্তু গানের প্রয়োজন। একটা অনেক জমকালো একটি কনসার্ট, সেখানে সবাই গান করছে, আমরা সবাই আনন্দ করছি, কিন্তু পারিশ্রমিকের জায়গাটায় আমরা খুব অবহেলিত। একজন মিউজিশিয়ানের কিন্তু অনেকটা সময় লাগে সেই জায়গায় আসতে, অনেকটা সাধনার ব্যাপার, অনেক ইনভেস্টের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। সর্বস্ব দিয়ে ইনভেস্ট করার পর যখন আমি আমার মিউজিকটাকে পেশা হিসেবে নিতে যাচ্ছি, তখন দেখবেন যে সমাজ আপনার বিপক্ষে কথা বলছে। আপনি একটা বাড়ি ভাড়া নিতে যাবেন, আপনি কি করেন? আমি মিউজিক করি। অবাক হয়ে যাবে বাড়িওয়ালা যে এইটা করে কি আসলে আপনি বাসা ভাড়া দিতে পারবেন? মানে এই জিনিসটা আসলে আমরা বের হতে পারছি না। আমরা আসলে পর্যায়ক্রমে দেখছি যে যেই সরকার আসুক বা যেভাবেই আমরা বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু আমরা এই জিনিসটাকে পেশা হিসেবে নিতে পারছি না। মিউজিকটা কবে পেশা হবে? আমার বাচ্চাকে স্কুলে টিচার প্রশ্ন করে, তোমার বাবা কি করে? আমার বাচ্চা উত্তরে বলে যে আমার বাবা একজন মিউজিশিয়ান। টিচার অবাক হয়ে যায় যে না না না, এর পাশাপাশি কি করে, এর পাশাপাশি আর কি করবে? কারণ মিউজিকটা যদি আসলে আমাদের দেশে পেশা হতে পারতো তাহলে কিন্তু আমার বাচ্চাকে এই প্রশ্নটা তার টিচার করতেন না। গ্র্যাজুয়েশন করার জন্য কিন্তু মিউজিকে আমাদের বাংলাদেশে সেই ইউনিভার্সিটিগুলো সেই সুযোগ করে দিয়েছে, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমরা যখন এই পেশাকে পেশা হিসেবে নিতে যাচ্ছি তখন কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি। আবার কোনো আপনার ফ্রেন্ড সার্কেল, এই শিবলি আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, দুটো গান করে দিয়ে যাস, গান করে দিয়ে যাস। মানে আমি তো এটা করে খাই, গান আমি করে দিয়ে যাব, আমার বাচ্চার দুধ কে কিনবে? আমি দিন শেষে বাসা ভাড়া দিব কিভাবে? আমি নিজে চলবো কিভাবে? আমি তো এটা করেই খাই। মানুষের চিন্তাধারা আসলে ফ্রেন্ড বন্ধু আসছে গান করবে, ওকে আবার টাকা দিতে হবে, গানের বিনিময়ে টাকা। আসলে গানের বিনিময়ে টাকা হয় না, গান ঊর্ধ্বে, কিন্তু এটা করেই যে আমরা খাই, এই প্রশ্নটা আমরা কবে মানে মুখ ফুটে বলতে পারবো যে আমরা মিউজিক করি, এইটাই আমার পেশা। আপনার যাযাবরের ভোকাল যা বললেন, আপনি কি সেটার সঙ্গে অ্যাগ্রি করেন, একমত? অবশ্যই একদম। আর বাংলাদেশে তো ব্যান্ডের মিউজিকের অবস্থা আরও খারাপ। এখন বাংলাদেশে যেসব গান চলে আসলে এগুলো গান শোনার মতো গান না। অনেক গান ভাইরাল হচ্ছে, হিট হচ্ছে, বাট এগুলা ঝড়ের মতো আসে, হিট হয় আবার চলে যায়, এগুলো স্থায়িত্ব কোনো গান না। তো আমরা যে ব্যান্ড মিউজিক করবো বা ব্যান্ড মিউজিক করে টিকে থাকবো, তার মতো ক্যাপাবিলিটি নাই বাংলাদেশে। ব্যান্ডের ক্ষেত্রে অথবা সঙ্গীতে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, গিটার, তবলা, অনেক কিছু আছে, কিন্তু আপনি বেছে নিয়েছেন ড্রামসকে, কারণটা জানতে পারি? বেস থাকলেও চলে, কিবোর্ড থাকলেও না থাকলেও চলে, আর ড্রামস এমন একটা পার্টিকুলার একটা ইনস্ট্রুমেন্ট, এইটা থাকতে হবে। তো আমার বসে বলছিল তুমি যে ড্রামস শিখতেছো, ড্রামস কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা তোমার গাড়ির একটা ইঞ্জিন। অন্য অন্য ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এইগুলো হচ্ছে তোমার কালারফুল করে আর কি বডি, কিন্তু মেইন যে ড্রামসটা রিদম সাইড, ওটা কিন্তু মূলত একটা ইঞ্জিন। তো ড্রামসটা শেখা আছে, ও ড্রামসটা শেখার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নাও তুমি আসলে ড্রামার হইতে চাও কি না। দেখলাম না, ভালো, লুকিংটাও ভালো, আর নিজের মন থেকে আসছে না আমি ড্রামস বাজাই। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে, যারা নতুন ড্রামস শিখতে এসেছেন বা ড্রামস শিখতে চাইছেন, তাদের প্রতি আপনার পরামর্শটা কি? ড্রাম সাধারণত এইসব ইনস্ট্রুমেন্টের মতো যে কোথাও বাজানো যায় না, তার জন্য একটা সাউন্ড প্রুফ রুম দরকার, ভালো একটা ড্রামস দরকার। মানে ওয়ান কাইন্ড অফ ড্রামার যারা হয় তারা একটু ব্যয়বহুল হইতে হয়, তো শেখা যায় বাট একটু ব্যয়বহুল। ঠিক আছে, আমরা এখন যাযাবর ব্যান্ডের ভোকালের কাছে আবার যাব। ক্যাপ্টেন ভাই বলবেন তার যে ভক্ত বা তার যে শ্রোতা আছে তাদের সম্পর্কে সংক্ষেপে আমাদের কিছু বলবেন। যাযাবর ব্যান্ডের ক্যাপ্টেন।
বলবার তো আসলে অনেক কিছুই থাকে, আমরা সংক্ষিপ্ত একটি কথাই বলি যে বাংলা গান শুনি, বাংলা গান চর্চা করি, বাংলা গানের সঙ্গে থাকি। দর্শক, আজকের আয়োজন এখানে সমাপ্ত হচ্ছে। শেষ করব গানে গানে। আমি সেই গানে থাকবো না, তাই আপনাদের কাছ থেকে আগেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও হয়তো কোনো ব্যান্ডের কোনো মিউজিশিয়ান অথবা ভোকালের সঙ্গে আমরা বসবো। আপনারা চোখ রাখবেন বাংলাদেশ প্রতিদিন বিনোদন বিভাগের যে পেজ আছে ফেসবুকে, সেখানে। মন আমার দিব আর কারে, মন আমার দিব আর কারে, বিশ্বাস নাই এখন। 2 দিনের প্রীতি কইরা কি হইব রে মন, বিশ্বাস করে ভালোবাসা শেষ করলাম জীবন, বিশ্বাস করে ভালোবাসা শেষ করলাম জীবন, বিশ্বাস করে ভালোবাসা শেষ করলাম জীবন।